সরকারের অংশ এই সংস্কার আসলে কতটা আশানুরূপ গতিতে এগুচ্ছে? আর জুলাই সনদ বলছেন যে যিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি যে জুলাই মাসেই দিতে চান, যে অগ্রগতি ধরে রেখে। জি, প্রথম কথা হচ্ছে জুলাই সনদের বিষয়ে আগে এক বাক্যে বলে নেই। হ্যাঁ, এটা সরকারের প্রবল চেষ্টা, ইভেন পলিটিক্যাল পার্টিগুলি অলসো খুবই কর্ডিয়াল এই বিষয়ে। জুলাই সনদ করার হয়তো আমরা খুব কাছাকাছি আছি, এতটুকু বলতে পারি। আরেকটা বিষয় সংস্কার বিষয়ে, যে সংস্কারের যেই মৌলিক আলোচনাগুলি হচ্ছে এর কতগুলি বিষয়ে আপা বেশ কিছু উল্লেখ করেছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, আপনি জানেন এই যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, এটা আমরা যখন আলোচনা করি তখন সংবিধানের ৭০ অনুচ্ছেদ যারা শোনেন তাদের অনেকেই এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ আমার চেয়ে অনেক ভালো বোঝেন সত্য, আবার বিপুল সংখ্যক আপনার দর্শক আছেন যারা সংবিধানের ৭০ অনুচ্ছেদ কি জিনিস এটা বোঝেন না। শুধু যেই মানুষগুলি অতটুকু জানেন না অনুচ্ছেদটাকে, আমি তাদের জন্য বলি সংবিধানের ৭০ অনুচ্ছেদ হচ্ছে সেই জিনিস, যেই জিনিসের ফলে এই আপা যদি এমপি হয়ে নির্বাচিত হয়ে সংসদে যান, ওনার দল যদি সরকার গঠন করেন, ওই দলের কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধেও উনি নৈতিকভাবে, মানসিকভাবে, ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করার পরেও সেই অবস্থান প্রকাশ করতে পারবেন না। সুতরাং সংবিধানের ৭০ অনুচ্ছেদ শুধুমাত্র অর্থবিল এবং অনাস্থা ভোটের বিষয়ে রেখে আর বাদ বাকি সব জায়গা থেকে তুলে দেওয়ার মধ্যে দিয়ে আমি ব্যক্তিগতভাবে, আমি জীবনে বহু পার্লামেন্টের সেশন দেখেছি, আমি এখনই বুঝতে পারছি যে আগামীর পার্লামেন্টটা কেমন হবে। একটা প্রাণবন্ত সংসদ হবে। অর্থাৎ আমাদের সংবিধানের যেই গণতান্ত্রিক পরিবর্তন বা আমরা যে একটি গণতান্ত্রিক সংবিধানের কথা বলি, সেই সংবিধানের জন্য এটা একটা বিশাল দ্বার উন্মোচন করেছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যেই অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে। এটা হয়তো আমরা সেইভাবে আলোচনায় আনতে পারিনি, জাস্ট ডিউ টু টেকনিক্যাল ইস্যুস। সে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বললে এদেশের বহু মানুষ তার স্বাভাবিকভাবে বুঝবে না, সে কারণে। কিন্তু অনেক বড় ঘটনা আসলে ঘটে গেছে। তো একইভাবে আপনি ধরুন আমাদের বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেগুলিতে সবাই সম্মতি, দারুণ দারুণ বিষয়ে সবাই সম্মতি হচ্ছে। আপনার একটা বলছেন ইমপ্লিমেন্টেশন কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। আমি এখানে আপনাকে দুটো কথা বলি। নাম্বার ওয়ান, সংস্কারের যে প্রস্তাবগুলি আছে বা সংস্কার বিষয়ে নানান দলের যে দাবিগুলি আছে, আমরা যে সমস্ত বিষয়ে একমত হতে পারবো সেগুলি আমাদের জুলাই সনদ, সেগুলি নিয়ে আমরা সামনে এগোবো। বাদবাকি যে বিষয়গুলিতে একমত হওয়া সম্ভব হবে না, কিন্তু তারপরেও দেখা যাবে অনেক রাজনৈতিক দলের সেখানে দাবি আছে বা সে এই প্রস্তাবটা দিতে চায়, তার জন্য আগামী নির্বাচনে তার দলীয় ইশতেহার খোলা রয়েছে। উনি তার দলীয় ইশতেহারে সেই প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এসে সেটা করতে পারে। আমি আপনাকে শেষ করি। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সংস্কারের বাস্তবায়ন। সংস্কারের এবং বিচারের বাস্তবায়নের বিষয়ে আমি আপনাকে দুটো কথা বলি। ধরার জন্য ধরে নেই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়ে সংসদে আসলো। আমি এখানে প্রথমে বলি সংস্কার এবং বিচার, এই দুটো নিয়ে অনেক জায়গায় এক ধরনের অনিশ্চয়তার কথা আমি শুনি। আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, বাংলাদেশে যে জুলুম নির্যাতনের ইতিহাস, বাংলাদেশে টর্চারের যেই নজির, মানে সম্ভবত অনলি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টির প্রধান জনাব তারেক রহমান, যিনি শারীরিকভাবেও নির্যাতিত হয়েছেন, তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তিনি যদি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, ওনার হাত দিয়ে যদি সংস্কার কার্যক্রমের সকলের সম্মতির বিষয়গুলি বাস্তবায়ন না হয়, ওনার হাত দিয়ে যদি এদেশের জুলাইয়ের গণহত্যা বলুন এবং তার পূর্ববর্তী 16 বছরের গুম খুন নির্যাতনের, ভোট কারচুপির, ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিষয়গুলির যদি বিচার না হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু থাকবে না। আমরা এতটুকু নাগরিক হিসেবে অন্তত প্রত্যাশা করতে পারি যে একজন মজলুম, আমি আরো আগেও বলেছি যে আমি যদি কোনো ভিকটিমের যদি চেহারা ভেসে উঠে, তাহলে তারেক রহমানের চেহারা আসবেই আপনার সামনে। উনি নিশ্চয়ই এই বিচারের সঙ্গে, এই দেশের মানুষের সঙ্গে বিচার না করে বসে থাকবেন না, উনি সেটা করবেন। এখন আপনি যেটা বলছেন যে সংস্কার না হলে বা এই ধরনের দাবিগুলি পূরণ না হলে নির্বাচনে যাবে না, তো এইটা আমার কাছে এখন পর্যন্ত রাজনৈতিক আলাপ হিসেবে মনে হয়।